গল্পের গরু গাছে নয় চড়ে সে তো প্রাণে। রোজ রবিবারে ভালো ভালো গল্প সে আনে। নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে। কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আরিয়ান দে। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। আমাদের এই সপ্তাহের গল্পটা একটা সামাজিক গল্প, একটা সত্যি ঘটনার উপরে অবলম্বনের গল্প। আর অবশ্যই এই গল্পটা আমাদের যে লিখে পাঠিয়েছেন আমাদের লেখক সৈয়দ রেজাউল করিম স্যারের লেখাগুলো সামাজিক গল্প হয় এবং উনার যে কর্মজীবন তার ভেতরের যে ঘটনাগুলো, সেই অমূল্য ঘটনাগুলো উনি গল্পে রূপান্তরিত করে আমাদের সাথে নিজের সমস্ত অভিজ্ঞতাকে উনি এইভাবে ভাগ করে নেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের লেখককে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটির নাম 4টি মন্দ ছেলের কথা, আর লেখক সৈয়দ রেজাউল করিম। আপনারাও আপনাদের গল্প আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতে। আমাদের অ্যাড্রেসটা সেটাও দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশানে। আপনারা সেখান থেকে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন এবং সম্পূর্ণ রকমভাবে কিন্তু আপনারা বাই পোস্টও আমাদেরকে নিজেদের গল্প পাঠাতে পারেন। এবং আপনারা সবাই জানেন যে আমরা ছোটদের গল্প সেটাও উপস্থাপনা করে থাকি। ছোট যারা শিশু সাহিত্যিক নিয়ে কাজ করছেন তারা আমাদেরকে অবশ্যই নিজেদের লেখা পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে, অথবা আমাদের পোস্টে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তারা পাঠাতে পারে, সেটা থ্রু স্ক্যান বা অভ্র। ওয়ার্ডে পাঠাবেন না, সেটা কোনো রকমভাবে কাজ করা যায় না সেটাকে নিয়ে, সেই জন্য প্লিজ ওয়ার্ডে পাঠাবেন না। আর যে সমস্ত ছোট ছোট আমাদের শিশু সাহিত্যিক যারা রয়েছে তোমরাও কিন্তু নিজেদের গল্প আমাদেরকে পাঠাতে পারো। হ্যাঁ, আমরা ক্লাস 8-এরও একটা গল্প করেছিলাম, খুব ভালো একটা গল্প করেছিলাম। তো তোমরাও চাইলে আমাদেরকে পাঠাতে পারো। আমরা অবশ্যই তোমাদের গল্পও কিন্তু পড়ে দেখে আমরা উপস্থাপনা করব, কিন্তু নিজেদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ওকে, গল্পের শেষে নিজেদের অ্যাড্রেসটা এইভাবে দিয়ে দিতে হবে। নিজেদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে যাতে কোনো কপিরাইট ইস্যু ক্রিয়েট না হয়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে, 4টি মন্দ ছেলের কথা, আমাদের লেখক সৈয়দ রেজাউল করিম। শুরু করছি তাহলে। স্নাতক হয়ে বুনো মোষের মতো এখানে সেখানে চড়ে বেড়াচ্ছিলাম। তার মধ্যে 2-4 জায়গায় আবেদন নিবেদন করেছিলাম সরকারি চাকর হওয়ার আশায়। এর মধ্যেই বাবার আদেশ হলো অজয়ের সাথে আমার কথা হয়েছে, ওখানে ওর অফিসটা একটু সামলে দিয়ে যে কদিন তোর কপালের শিকে না ছিঁড়ছে। অজয় ভট্টাচার্য ছিলেন ডায়মন্ড হারবারের বাসিন্দা, ফুটপাত পত্রিকার সম্পাদক, রাশভারী মানুষ। বাবার কথা মতো পরের দিন হাজির হলাম তার অফিসে। কদিন যেতে না যেতেই গরু ছাগলের গলায় দড়ি পড়ার মতন আমার গলায়ও ঝুলিয়ে দিলেন ফুটপাত রিপোর্টারের একখানা আইডেন্টিটি কার্ড, যাতে আমি অবাধে এখানে সেখানে বিচরণ করতে পারি আর ভারপ্রাপ্ত মানুষদের কাছে জিজ্ঞাসা করতে পারি মানুষের মনের কথা, তাদের জিজ্ঞাস্য বিষয়। একদিন অজয়বাবু আমাকে বললেন, কয়েক মাস হলো আমাদের ডায়মন্ড হারবারের থানায় একজন নতুন বড়বাবু এসেছে, নাম যতীন মিত্র। লোকজনের মুখে শুনলাম লোকটা নাকি খুব ভালো, সৎ, ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল, বিচারবোধ সম্পন্ন একজন মানুষ। তুমি আজ গিয়ে তার একটা সাক্ষাৎকার নিয়ে এসো। জানতে চেয়ে পুলিশ প্রশাসনের নামে এত বদনাম কেন? সম্পাদকের আদেশ পেয়ে আমি লাফাতে লাফাতে গিয়ে হাজির হলাম ডায়মন্ড হারবার থানায়। সাংবাদিক হতে হলে তার একটা পাঠক্রম পাশ করতে হয়, সেটা আমার অজানা নয়, তবে তা পাশ করার মতন অবকাশ আমার জোটেনি। তবু নিতান্ত কৌতূহল মেটাতে এক সময় মুখোমুখি হলাম। সাংবাদিকতার জ্ঞান না থাকায় আনাড়ির মতো একেবারে প্রথমেই বলে বসলাম,
স্যার, আপনাদের পুলিশ প্রশাসনের ঘুষ খাওয়ার থেকে আরম্ভ করে নানা রকম অনৈতিক অপরাধমূলক কর্মে জড়িয়ে থাকার বদনাম শোনা যায়। কেন? এর প্রতিকার কি? আমার প্রশ্নগুলো শুনে মাথার চুলে আঙ্গুল চালাতে চালাতে যতীন দারোগা মুখপানে চেয়ে থাকলেন অনেকক্ষণ। বোধহয় মনে মনে কিছু একটা ভাবছিলেন। আমার প্রশ্নে সরাসরি কোনো সদুত্তর না দিয়ে তিনি একসময় বললেন, শোনো, তোমাকে একটা গল্প শোনাই। গল্পের কথা শুনে আমিও আত্মহারা। অবাক নয়নে তার মুখপানে চেয়ে থাকলাম আমি। একসময় তিনি বলতে শুরু করলেন, বেশ কয়েক বছর আগের কথা। আমি তখন বংশীহারি থানার বড়বাবু। ওই থানা এলাকায় বুনিয়াদিপুর বলে একটা গ্রাম আছে। গ্রামটার আয়তনে একটু বড় এবং প্রচন্ড সেনসিটিভ। পুলিশি খাতায় বড় সমস্যা সংকুল এলাকা হিসাবে চিহ্নিত। এই গ্রামের লোকজন অনেকটা শরতের আকাশের মতো, কখনো বৃষ্টি কখনো রোদ, বোঝাই দেয়। ছোটখাটো নানা ঘটনায় কারণে অকারণে বারুদের মতো উত্তেজনা ছড়িয়ে পড়তো মুহূর্তের মধ্যে। হাতাহাতি থেকে শুরু করে খুন হয়ে যেত সেই কারণে। সময় মতো পুলিশ যদি না পৌঁছায় তাহলে ঘটনার রেশ গড়ায় বহু দূর। এটা হলো বংশীহারি থানার বুনিয়াদপুর এলাকার চালচিত্র। সেই বছর কালী পুজোর কিছুদিন আগে থেকেই মদ, জুয়া, সাট্টা, চোর, ডাকাত, দাগী আসামিদের বিরুদ্ধে প্রথামাফিক রেড চলছিল। উদ্দেশ্য যাতে শান্তিপূর্ণভাবে পুজোর দিনগুলো আনন্দে আহ্লাদে উপভোগ করতে পারে সাধারণ মানুষজন। একদিন সন্ধ্যাবেলায় সেই রেড করার জন্য মেজবাবু জনাশাতক আসামি ধরে নিয়ে এলেন থানায়। সাথে জুয়ার বোর্ড, ঘুটি, কিছু টাকা পয়সা ইত্যাদি সিজ করে নিয়ে এলেন এবং থানার লকআপে আসামিদেরকে রেখে দিলেন। পরের দিন সকালবেলায় আসামিদের কোর্টে প্রডিউস করার জন্য প্রসিকিউশন কেটে আমার কাছে এলেন মেজবাবু ফরওয়ার্ডিং করাতে। কি মনে হলো সেদিন, আসামিদের সচক্ষে দেখার বাসনা হলো আমার। তাদের আনতে বললাম আমার চেম্বারে। সেই মতো 7 জন আসামিকে এনে হাজির করলো আমার সামনে। তাদের মধ্যে 3 জনকে আমি আগে থেকেই চিনি, কারণ তারাই জুয়ার বোর্ড বসায় সব সময়। এর আগের বহুবার ধরা পড়েছে, অনেক কেস আছে তাদের নামে। কিন্তু এই 4 জনকে ঠিক চিনতে পারলাম না। নাম জিজ্ঞেস করতে এক এক করে তারা তাদের নাম বলল। সুমন, সুশান্ত, সুকান্ত, সুনীত। বুনিয়াদপুরে তাদের বাড়ি। 10ম শ্রেণীতে তারা পড়াশোনা করে। জিজ্ঞাসাবাদে জানা গেল তারা জুয়া খেলেনি, দাঁড়িয়ে জুয়া খেলা দেখছিল। জুয়া খেলা আর জুয়া খেলা দাঁড়িয়ে দেখা দুটোই অপরাধ হিসাবে গণ্য হয় আইনে। সেই আইন মোতাবেক অবশ্যই দায়ী এই 4 জন কিশোর। তবুও কেন যেন আমার মনে হলো এই রকম বয়সে পুলিশের খাতায় তাদের নাম চিরদিনের জন্য নথিভুক্ত হয়ে যাওয়াটা ঠিক হবে না। পরে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেসব কথা মাথায় রেখে তাদের আমি শুধালাম, এই রকম কাজ আর কোনোদিন করবে? ওরা 4 জনই অপ্রত্যাশিতভাবে নিজেদের কান ধরে বলল, আর কখনোই করব না স্যার। জুয়া খেলা দেখাও যে অপরাধ, জানলে আমরা কোনোদিনও ওখানে যেতাম না। ওদের সঙ্গে কথা বলে ওদের মনোভাব আন্দাজ করে বুঝতে পারলাম ওরা সত্যি
সত্যি জিনিয়াস ছেলে। ওরা না বুঝে নিতান্ত কৌতূহলবশতই কাজটা করে ফেলেছে। তাই মেজবাবুকে ডেকে বললাম, একটা কাজ করুন, এই 4 জনকে বন্ড নিয়ে ছেড়ে দিন। আমার আদেশ শুনে মেজবাবুর সেই প্রক্রিয়ায় শুরু করলো। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ছেলেগুলোর চোখ মুখ। তা দেখে প্রাণটা ভরে উঠল আমার। একটা কথা বলে একটু থামলেন যতীন দারোগা। দেখতে পেলাম তার চোখে মুখে ফুটে উঠেছে সেই আনন্দের একটা পুরনো ঝলক। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে তিনি আবারও বলতে শুরু করলেন, আপনি তো জানেন বই পড়ার নেশা আমার খুব। আমার কাজের টেবিলে পড়ে থাকতো নানা ধরনের বইপত্র। সেদিনও পড়েছিল কয়েকটা বই, যার মধ্যে ছিল জন রাস্কিনের আনটু দি লাস্ট বইটি। হঠাৎ সুমন বলে ছেলেটি বলে বসলো, স্যার আপনার ওই বইটা একটু পড়তে দেবেন, পড়া হয়ে গেলেই আমি ফেরত দিয়ে যাব। আমি সৎসাহসে বললাম, বইটি আমি তোমাকে উপহার হিসাবে দিচ্ছি, ফেরত দিতে হবে না। 4 বন্ধু মিলে পড়ে ফেলো বইটা, ভালো লাগলে আমাকে জানিও। নমস্কার জানিয়ে ছেলেগুলো ফিরে গেল তাদের গ্রামে। কিন্তু এই ঘটনা গড়াতে গড়াতে পৌঁছে গেল বড় সাহেবের কানে। 4 জন অ্যারেস্টেড আসামিকে থানা থেকে ছেড়ে দিয়েছি, এটা তিনি ভালো চোখে দেখলেন না। আমি বোঝাবার চেষ্টা করলাম, ছেলেগুলো পড়ুয়া, আইন কানুন না জেনে ভুল করে ফেলেছে। এই বয়সে তাদের কালিমা লিপ্ত করাটা ঠিক হতো না স্যার। আমার কথা শুনে সাহেব রেগে ফায়ার। তিনি চিন্তা করলেন অন্য কিছু। রাগত স্বরে তিনি বললেন, যতীন, আমি বুঝতে পারছি না আসামিদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তোমার কিসের এত ইন্টারেস্ট? সাহেবের মুখে এই ইন্টারেস্ট শব্দটা শুনে মনে মনে খুব দুঃখ হলো আমার। তবে ঘুষ শব্দের একটা নতুন প্রকরণ জানা হলো। এতদিন জানতাম পুলিশকে দেওয়া হলে ঘুষ, অন্যদের বেলায় বিভিন্ন প্রতিশব্দ ব্যবহার করা রীতিনীতি চলে আসছে আমাদের সমাজে। কিছু করুণা পেতে দেবদেবীকে দেওয়া সামগ্রীকে সাধারণত বলা হয়ে থাকে অর্ঘ্য। দেবতা ও মানুষের যোগাযোগের মাধ্যম পুরোহিত মশাই, তাকে দিলে সেটা হয়ে যায় প্রণামী। সরকারকে দেওয়া অর্থ হলো কর, রাজা মহারাজা নিলে হয় নজরানা। এরকম উপঢৌকন, ডোনেশন, কাঠমানি, সানমানিক, শলা, পার্সেন্টেজ ইত্যাদি বহু শব্দ ইস্তেমাল হয়ে আসছে আমাদের সমাজে। সব এখন জনমানুষের গা শোয়া হয়ে গেছে। তবে সকলেই জানে সব পাখি মাছ খায়, কিন্তু দোষ হয় মাছরাঙ্গার। যা হোক, এই ঘটনার পরে প্রায় বছর খানেক কেটে গেছে। অন্য সব ঘটনার প্রবাহের মোড়ে সেই ছোট্ট ঘটনাটা কবে যেন মুছে গেছে মন থেকে। আর ওই ঘটনাটার কি বা এমন মাহাত্ম্য আছে যে সেই কথা মনে থাকবে চিরকাল? এরকম ছোট ছোট ঘটনা দৈনন্দিন কতই না ঘটে থাকে পুলিশি জীবনে, সেসব কি আর মনে রাখার কথা? আমি ফুট কাটলাম, তা তো বটেই। যতীন দারোগা বলতে থাকলেন, একদিন রাতে প্রায় 3:30 নাগাদ হঠাৎ একটা সোর্সের ফোন পেলাম। স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমি উদ্বেগের সাথে জানতে চাইলাম, হঠাৎ কি হলো? সোর্স বলল, রাতের অন্ধকারে গ্রামের কালী মন্দিরের চাতালে কে একটা কাটা গরুর ঠ্যাং রেখে চলে গেছে। কথাটা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো গাড়িটা নিয়ে একাই বার হয়ে পড়লাম।
সাথে ফোর্স অফিসার নিতে গেলে আধ ঘন্টার মতো দেরি হয়ে যাবে। আর ঘটনার কথা যদি 5 কান হয় তাহলে আগুনের ফুলঙ্গির মতো তা ছড়িয়ে পড়বে মুহূর্তে, আর সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ঘরবাড়ি, জনজীবন, সহায় সম্পদ। কি ভালো, কি মন্দ, কি উচিত, কি অনুচিত, সব বিচার বিবেচনা বোধহয় একাকার হয়ে যাবে। তুচ্ছ হয়ে যাবে সব বিচার রোধ। মন্দ কথাটা আগুনের ফুলিঙ্গির মতো জ্বলে উঠবে, তছনছ করে দেবে সব সাজানো গোছানো সংসার। অথচ এই কাজটা যারা করেছে তারা ইচ্ছে করেই করেছে, দাঙ্গা বাঁধাবার জন্যই তারা এই কাজটা করেছে। আর তার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষজনকে। সেই হিংসার কারণে বলি হবে অনেক প্রাণ। এসব কথা ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম ঘটনাস্থলে। পুলিশের গাড়ি দেখে ছুটে এলো অনেক লোকজন, তাদের মুখে নানান অশ্লীল মন্তব্য। আমি গাড়ি থেকে নামলাম সেই ক্ষিপ্ত জনতার মাঝখানেই। কয়েকটা ঢিল ইটের টুকরো উড়ে এলো আমার দিকে। তার লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির কাঁচ ভাঙল, 2-4 জনের মাথা ফেটে গেল। তাদের মধ্যে একজন বলল, চলুন স্যার, আপনি এখনই আমার সঙ্গে চলুন, নিজের চোখে দেখতে পাবেন কিভাবে মুসলমানরা গরু কেটে তার ঠ্যাং রেখে গেছে মন্দিরের চাতালে। একরকম টানতে টানতে তারা আমাকে নিয়ে গেল সেখানে। মুসলমানরা যে কখনো এই কাজ করবে না সে কথা আমার জানা। এ কাজ কারা করেছে তা তদন্ত সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে। সেই সময় আমাকে কে দেবে? কিন্তু কপালটা বোধহয় ভালো ছিল আমার। মন্দিরের চাতালের কাছে গিয়ে দেখলাম সেখানে কোনো গরুর ঠ্যাং পড়ে নেই। তা দেখে স্বস্তির নিঃশ্বাস বার হয়ে এলো আমার মুখ থেকে। তাদের তাচ্ছিল্যতার সাথে প্রশ্ন করলাম, কোথায় গেল তোমাদের গরুর ঠ্যাং? কেন মিথ্যা কথা বলে মানুষকে খেপাচ্ছ? হিন্দু মুসলিমদের মধ্যে কেন বিবাদ বাড়ানোর চেষ্টা করছো তোমরা? কি উদ্দেশ্য আপনাদের? ভোটের বৈতরণী পার হওয়া না অন্য কিছু আকাঙ্ক্ষা? আমার ঝাঁঝালো প্রশ্ন তেমনভাবে কিছু প্রত্যুত্তর করলো না তারা। তবে উকি ঝুঁকি মেরে মন্দিরের চাতালটা ভালো করে দেখলো। সেখানে দেখতে পেল কিছু তাজা রক্তের ছাপ। তখনই তাদের মধ্যে একজন বলে বসলো, ওই তো রক্তের ছাপ দেখা যাচ্ছে চাতালে। নিশ্চয়ই আপনারা লোক পাঠিয়ে ঠ্যাংটাকে সরিয়ে ফেলেছেন। গ্রামের অনেক লোকই দেখেছে চাতালে গরুর ঠ্যাং পড়ে থাকতে। এসব পুলিশেরই কারসাজি। এরম চাপা উত্তরণ যখন চলছিল তখনই 3টে ছেলে এসে আমার পাশে দাঁড়ালো। ছেলেগুলো মুখের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। কালী পুজোর সময় জুয়া খেলার অপরাধী মেজবাবু যাদেরকে অ্যারেস্ট করে এনেছিল তাদেরই 3 জন, সুমন, সুশান্ত, সুকান্ত। সুনীতকে দেখতে পেলাম না, তবে ওদের মুখ দেখে বুকের মধ্যে খানিকটা বল পেলাম। খবর পেয়ে দলবল নিয়ে মেজবাবু চলে এলেন ঘটনাস্থলে। ভোরের আলো আলোকিত হয়ে উঠল সারাটা জায়গা। গ্রামের অধিকাংশ লোকজন এসে হাজির হলো সেখানে। তাদের মধ্যে উস্কানি দেওয়ার লোকও কম ছিল না। অশিক্ষিত, স্বল্প শিক্ষিত গ্রামের মানুষদেরকে যা বোঝানো হয় তারা তাই বুঝে যায় খুব সহজে। তাদের কয়েকজনের মধ্যে একজন মোতাব্বর গোছের লোক বলল, আমরা দেখতে পাচ্ছি চাতালে যে রক্ত পড়ে আছে তা গরুর রক্ত। তার কথার পরিপ্রেক্ষিতে মূর্খ লোকজন তাকে সমর্থ করে হৈ হৈ করে উঠল। আমি বুঝতে পারলাম যে কোনো মুহূর্তে ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে। মেজবাবুকে ডেকে বললাম, আপনি ওসি গঙ্গারামপুর থানা ও অন্যান্য থানায় খবরটা জানিয়ে দিন। এসডিপিও ও এসপি সাহেবকেও ব্যাপারটা জানিয়ে কিছুটা অ্যাডভান্স ফোর্স চেয়ে নিন। যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এমন সময় রব উঠল,
এই জঘন্য অপরাধের বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই। মুসলিমদের ঘরে ঘরে গিয়ে আমরা দেখতে চাই কোথায় আমাদের গোমাতাকে বলি দিয়েছে ওরা, কার ঘরে লুকিয়ে রাখা আছে গোমাংস। উই ওয়ান্ট ফর জাস্টিস। এইসব নিয়ে যখন তুলকালাম কাণ্ড চলছে, তখন সুমন বলে ছেলেটা হঠাৎ গর্জে উঠল, দয়া করে চুপ করুন, আপনারা সকলে চুপ করুন, কিছু না জেনে শুনে অযথা দোষ চাপিয়ে দিচ্ছেন মুসলিম ভাইদের উপর। মন্দিরের চাতালের উপর যে রক্ত আপনারা দেখছেন তা গরুর না ছাগলের তা না জেনে শুধু শুধু মিছিমিছি হম্বিতম্বি করে এসছেন কেন এখানে? মন্দিরের পূজারী তামাশা দেখতে হাজির হয়েছে সেখানে। সুমনের কথা শুনে তার গায়ে যেন ফোসকা পড়ল। তিনি সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে বললেন, এই যে ছোকরা, তুমি যে এখানে এসে এত বড় বড় কথা বলছো, ছাগলের রক্ত বলছো, তুমি কি এক্সপার্ট নাকি পুলিশের হয়ে দালালি করতে এসেছো? কোনটা? পক্ষপাতিত্ব করা তোমার পেশা নাকি? কাদের অপরাধে তুমি ধামাচাপা দিতে এসেছো এখানে? আজ্ঞে না ঠাকুর মশাই, প্রতিবাদের সুরে সুকান্ত বলল। শুধু সুমন নয়, ঘটনাটা আমরা 4 বন্ধুই জানি, কারণ সুনীতদের ছাগলটা আমরা এই মন্দিরের চাতালে নিয়ে এসে বলি দিয়েছি। না, এ হতে পারে না, ভিড়ের মধ্যে কে যেন বলে উঠল। সুমন লোকটাকে চিনতে পেরে বলল, কেন হতে পারে না সন্তোষ কাকা? আপনি কি এখানে অন্য কিছু রেখে গেছিলেন? এই কথা শুনে রে রে করে উঠল সন্তোষবাবুর দলবল। পুলিশ ও সুমনদের বন্ধু বান্ধবের সংখ্যা বেশি থাকায় তাকে তেমন কিছু বলতে পারল না তারা। তবে প্রমাদ নিতে ছাড়ল না। তারা সুনীতদের বাড়িতে গেল দলবল নিয়ে। তাদের উঠোনের মধ্যে বলি দেওয়া ছাগলটাকে পড়ে থাকতে দেখল। রাস্তার মধ্যে খুঁজে পেল রক্তের ফোঁটা ফোঁটা দাগ। কিভাবে হলো কিছুই বুঝে উঠতে পারল না সন্তোষবাবুর দলবল। এতটুকু বলেই স্তব্ধ হলেন যতীন দারোগা। বোধহয় সেই ভয়াবহ কথাটা মনে পড়ে গলাটা শুকিয়ে উঠেছে তার। টেবিলের একপাশে রেখে দেওয়া জলের গ্লাসের ঢাকনাটা খুলে ঢকঢক করে পুরোটাই খেয়ে নিলেন তিনি। কিছুক্ষণ তিনি স্তব্ধ হয়ে থাকলেন। কাহানির শেষ অধ্যায় বুঝে নিতে অসুবিধা হলো না আমার। যেভাবেই হোক গরুর ঠ্যাং জোগাড় করে সন্তোষবাবু ও তার দলবল সেটা নিয়ে গিয়ে মন্দিরের চাতালে রেখে এসেছিল। সেটা ওদের ওই 4 বন্ধুর কেউ না কেউ দেখে ফেলেছে। তা দেখে আতঙ্কে শিউরে উঠলেও করণীয় কর্তব্য কাজ করতে তারা ভোলেনি। তখনই গোপনে সরিয়ে ফেলেছে তারা গরুর ঠ্যাং। তারপর সুনীতদের ছাগলটা মন্দিরের চাতালে বলি দিয়ে নিয়ে রেখেছিল তাদের বাড়িতে। অবশ্যম্ভাবী একটা বিপদ এড়াতে তারা নিজেরাই এই প্ল্যানটা তৈরি করে ফেলেছে। সত্যি অসম্ভব বুদ্ধি আছে ছেলেগুলোর। তাই সাহসে আমি যতীন দারোগাকে বললাম, স্যার, এভাবে ছেলেগুলো তাদের বাড়ির ছাগলটাকে উৎসর্গ করে প্রতিদান দিল আপনাকে? আমার কথা শুনে যতীন দারোগা কিছুক্ষণ স্তব্ধ হয়ে ভাবলেন। তারপর এক সময় বললেন, এটাকে দয়া করে প্রতিদান হিসাবে চিহ্নিত করবেন না। প্রতিদান কথাটা এক্ষেত্রে বড় বেমানান, অবান্তর, অবাস্তব, মূল্যহীন, নিরর্থক। এ কথা বলে খুব ছোট করে দেওয়া হবে তাদের মহাত্মাকে, তাদের বুদ্ধি বিবেচনাকে। প্রতিদান দেওয়ার আশায় তারা এতদিন অপেক্ষায় ছিল বলে আমার মনে হয় না। যে কাজটা তারা করেছে তা তারা স্বতঃস্ফূর্তভাবেই করেছে। এই জন্য তারা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে অনুপ্রেরণা পেয়েছে, যার ফলে মানুষের প্রতি, সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা জন্মেছে। আমার মনে হয় যে বইটি পড়ে গান্ধীজি হয়েছিলেন মহাত্মা, সেই আনটু দি লাস্ট বইটি পড়ে তারাও বোধহয় অনুপ্রাণিত হয়েছে। এই বইটিতে লেখা আছে অনেক মূল্যবান কথা। অর্থ ও বিত্ত মানুষের সত্যিকারের মূল্যায়ন করে না। মানুষের মূল্যায়ন হয় অন্য মানুষ তার উপরের আস্থা ভিত্তিতে।
যাকে দেখলে মানুষ হেসে উঠবে, মনে করবেন তাদের পরম হিতৈষী চলে এসেছেন। এবার সকল সমস্যার সমাধান করে তাদের দুশ্চিন্তা মুক্ত করবেন তিনি। এ কথা বলেই যতীন দারোগা একটু স্তব্ধ হলেন, হয়তোবা মনে মনে কিছু ভেবে নিলেন, কিংবা আমার মনের প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করলেন। তারপর এক সময় নিজেই বলতে শুরু করলেন, ছেলেগুলো সত্যি আমাদের সমাজের পরম হিতৈষী। শ্রদ্ধায় মাথা নত হয় তাদের ভাবনা চিন্তা দেখে। এই ঘটনাটা বুঝতে পেরে যখন ছাগলটার দাম দিতে গেলাম সুনীতকে, তখন সে কি বলল জানেন? বলল, না স্যার, নরবলি ঠেকাতে মায়ের সামনে একটা ছাগল বলি দিয়েছি, কোন মুখে তার দাম নেব আপনার কাছে? আইনের চোখে চিহ্নিত মন্দ ছেলেগুলো সমাজের দায়বদ্ধতার কাহিনী শুনে মনটা আমার তৃপ্তিতে ভরে গেল। প্রকারান্তরে যতীন দারোগা যেন আমাকে বুঝিয়ে দিলেন, পুলিশেরাও এই সমাজের মানুষ, তাদের মধ্যেও ভালো মন্দ থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু তবুও মনের মধ্যে অন্য একটা প্রশ্ন কাটার মতো খোঁচা দিতে থাকলো আমার। আমি যতীন দারোগার কাছে জানতে চাইলাম, সন্তোষবাবুদের পরিণতিটা, এত বড় একটা জঘন্য চক্রান্ত করার জন্য তাদের কি কোনো শাস্তি হলো? আসলে আমরা মানুষেরা হলাম এই রকম, অপরের দুঃখ কষ্ট সাজা দেখলে যেন আমরা পরম তৃপ্তি লাভ করি, মনে শান্তি আসে আমাদের। আমরা প্রভু যীশু খ্রিস্টের মতো বলতে পারি না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। প্রত্যুত্তরে যতীন দারোগা বললেন, না, পারলাম না ওদের সাজার ব্যবস্থা করতে। ছেলেগুলোই করজোরে প্রার্থনা করলো আমার কাছে। ওরা বলল, সন্তোষ কাকুকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আমরা একবার চেষ্টা করে দেখি সন্তোষ কাকুদেরকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারি কিনা। সে কথা শুনে তৃপ্তিতে ভরে উঠল আমার মন, কারণ একটা সৎ সহানুভূতিশীল মানবদরদী মানুষকে কিসের এত ইন্টারেস্ট বলে দাগিয়ে দিয়েছিল যে বড় সাহেব, তিনি নিশ্চয়ই শুনে থাকবেন এই ঘটনার কথা। তার রিপারকেশন কি ছিল তা জানতে আমি যতীন দারোগাকে বললাম, এই ব্যাপারটা আপনাদের বড় সাহেব কিভাবে নিলেন? সে শুনে ঠোঁটের কণার ফাঁকে মৃদু হেসে যতীন দারোগা বললেন, না, বড় সাহেবকে আমি কিছু বলিনি, বরং আমি শুনিয়ে দিয়েছিলাম বড় সাহেবকে। বলেছিলাম, স্যার, গত বছর কালী পূজার প্রাক্কালে 4 জন মন্দ ছেলেকে সামাজিক ব্যাংকে ইনভেস্ট করে রেখেছিলাম, তা তো আপনি জানেনই। আজকের ঘটনাটা প্রত্যাশিতভাবে হাতে পেলাম তার ইন্টারেস্ট। আমার বুঝতে অসুবিধা হলো না এই সমাজে সুশিক্ষাটা কত বড় জরুরি। এই সমাজে সুমনের মতো ছেলেপুলে যেমন বাস করে, তেমন সন্তোষবাবুদের মতো লোকজনও আছে। এই সমাজ থেকে জন্ম হয়েছে পুলিশ নামক প্রশাসনের ধাঁচা, সেখানে ঢুকেই সব মানুষ যে সন্ন্যাসী হয় এই আশা করাটা আমাদের নিরর্থক। তবুও একটা ধরাবাঁধার মধ্যে থাকে বলে আমরা অনেকটাই উপকৃত। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের খবর আসায় যতীন দারোগা ব্যস্ত হয়ে উঠলেন। আমিও তাকে নমস্কার জানিয়ে বার হলাম তার চেম্বার থেকে। বছর 2 পরে আমার ভাগ্যে হঠাৎ শিকে ছিড়ল, দারোগার একটা চাকরি জুটে গেল আমার কপালে। সেই আদর্শ মানুষটার কথা আমি ভুলতে পারিনি। একদিন ভবানী ভবনে চলে গেলাম তার কাছে। তিনি তখন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। সেদিন অনেক শিক্ষণীয় বিষয়ে কথা হলো তার সঙ্গে। কথায় কথায় তিনি একসময় আমাকে জিজ্ঞাসা করলেন, সেই সময় ডায়মন্ড হারবারের কলেজে নির্বাচনের পুলিশকে লক্ষ্য করে তোমরা যে ঢিলটা ছুঁড়েছিলে, আজ সেই ঢিল খেতে কেমন লাগছে? আমি সে কথার কোনো জবাব দিতে পারলাম না, তবে মর্মে মর্মে উপলব্ধি করলাম ব্যাপারটা। একটা সভ্য উন্নত সমাজ গড়ার দায়িত্ব
যাদের কাঁধে আমরা ন্যস্ত করেছিলাম তারাই তো, আমি মাথা নত করে তার চেম্বার থেকে বেরিয়ে এলাম। আজও কচ্ছিৎ দেখা সাক্ষাৎ হয় তার সাথে। তার পুলিশি জীবনের গল্পকথা আজও আমি লিখে চলেছি পত্রপত্রিকায়। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথার থেকে বলছেন সেটাকেও প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের দেওয়া ইমেল আইডিতে নিজেদের বন্ধু বান্ধবদের নিজেদের লেখা সুন্দর সুন্দর গল্প পাঠাবেন, যাতে আমরা সেটাকে আপনাদের অবধি উপস্থাপনা করতে পারি। একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে এই গল্পগুলো সবার মাধ্যমে পৌঁছে যায় সবার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য। নতুন নতুন লেখকদেরকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি আমাদেরকে এত ভালো ভালো গল্প দেওয়ার জন্য। আগামী সপ্তাহে আমরা নিয়ে আসবো আরেকটা নতুন গল্প, চেষ্টা করবো একটা নতুন লেখকের গল্প নিয়ে আসার। দেখা হচ্ছে তাহলে পরের সপ্তাহে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।